Hello student, how are you all? I hope all are fit and fine. So let's begin. তো আজকে তোমাদের ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা সেটা স্টার্ট করব। ঠিক আছে? তো পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারের নাম শুনেই বুঝতে পারছো যে এখানে পরিবেশ রিলেটেড কিছু আলোচনা করা হবে। চলো ডিটেলসে যাওয়া যাক। নেক্সট। সো শুরু করার আগে তোমাদের যেহেতু মাধ্যমিক বোর্ডসের এক্সাম আছে, সো আমরা বোর্ডসটাকে মাথায় রেখে প্রিপারেশন করব। সো বোর্ডস যেহেতু কীরকম কোশ্চেন হবে তার একটা ধারণা নিয়েই আমরা আমাদের পড়াশোনা শুরু করব। সো এখান থেকে আমরা প্রথমে টার্গেট করব কোশ্চেনকে। ঠিক আছে? যেহেতু কোশ্চেনকে টার্গেট করলে আমরা তার অ্যান্সার ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। তো এখান থেকে কি কোশ্চেন হতে পারে সেটা আগে আমরা জেনে নেব। এখান থেকে সাধারণত একটা এমসিকিউ, দুটো ভিএসএকিউ মানে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, আর একটা এসএকিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন হয়। তাহলে এখান থেকে টোটাল 5 নম্বরের কোশ্চেন হয়। তার মধ্যে 3টে হচ্ছে একবারে ছোট ছোট প্রশ্ন শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, ঠিক আছে, আর একটা 2 নম্বরের কোশ্চেন। তাহলে দেখতে পাচ্ছ তোমরা তোমাদের ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সে বড় কোশ্চেন হয় না, যে বড় বড় ব্রড মুখস্থ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। বিজ্ঞানে বড় কোশ্চেন হয় না, সাধারণত 2-3 নম্বরের বেশি কোশ্চেন হয় না। তো তোমরা ছোট কোশ্চেন আর ডিটেলস কনসেপ্ট ক্লিয়ার করার ধারণাটাকে মাথায় নিয়ে চলো, তাহলেই তোমরা ফুল মার্কস পাবে, কোনো অসুবিধা হবে না। আর যতটুকু পড়াবো ততটুকু অ্যাটেনশন দিয়ে পড়তে থাকো। সো আর বেশি কথা না বলে স্টার্ট করা যাক। সো আমরা বেসিক থেকেই স্টার্ট করবো আজকে। তো দেখো, প্রথমে আমরা জানবো যে সাবজেক্টটা পড়ছি সেটা আসলে কি। আসলে জানতে হবে যে আমরা কি পড়তে চলেছি, যেটা পড়ছি সেটা সম্বন্ধে আমাদের আইডিয়া থাকাটা খুবই দরকার। সো এখানে প্রথমেই আমরা আলোচনা করব ভৌতবিজ্ঞান কি। আমরা যে ভৌতবিজ্ঞান পড়ছি ফিজিক্যাল সায়েন্স, সেটা আসলে কী জিনিস। এটা আর কিছুই না, এটি বিজ্ঞানের একটা শাখা। শাখা বলতে ইংলিশে কি বলি, শাখাকে আমরা ব্রাঞ্চ। ঠিক আছে? এই ব্রাঞ্চে আমরা বস্তু, শক্তি, গতি, প্রাকৃতিক ঘটনা এসব নিয়ে গবেষণা বা আলোচনা করে থাকি। এর দুটো পার্ট আছে, ফিজিক্যাল সায়েন্সের দুটো পার্ট আছে। একটা হচ্ছে রসায়ন, আমরা যেটাকে কেমিস্ট্রি বলে থাকি, আর একটা হচ্ছে পদার্থবিজ্ঞান, যেটাকে আমরা ফিজিক্স বলে থাকি। তোমরা শুনে থাকবে যে মাধ্যমিকের পর যারা সায়েন্স নিয়ে পড়ে ধরো, তাদের দুটো সাবজেক্ট থাকে, একটা হচ্ছে কেমিস্ট্রি, একটা হচ্ছে ফিজিক্স। তোমাদের এখানে ওই দুটো বিষয়কেই তার চ্যাপ্টারগুলো মার্চ করে একটাই বই রাখা হয়, যেটার নাম দেওয়া হয়েছে ফিজিক্যাল সায়েন্স। ঠিক আছে? নেক্সট, যেখানে শক্তি, গতি, তাপ, শব্দ, আলোক, চৌম্বক তত্ত্ব এই ব্যাপারগুলো ইনক্লুডেড, যেখানে আমরা নানা সূত্র, পরীক্ষা এসব পড়তেই থাকি। নেক্সট তোমরা সব পড়তে পারবে, দেখবে, নেক্সটেই বুঝতে পারবে। ঠিক আছে? এরপরে আসা যাক মেন টপিকসে, সেটা হচ্ছে পরিবেশ। পরিবেশ বলতে আমরা কি বুঝি, এটা হচ্ছে কোশ্চেন। পরিবেশ আর কিছুই না, আমাদের পারিপার্শ্বিক চারিপাশে যে সমস্ত জিনিসপত্র ঘোরাঘুরি করে, আমরা খালি চোখে নানান জিনিসপত্র দেখতে থাকি। যেমন ধরো বাড়িতেই আছে চেয়ার, টেবিল, গাছপালা, পড়ার বই। ঠিক আছে? আর চারিপাশে আরও অনেক কিছু আছে, যেমন ধরো পুকুর, নদী, নালা, পাখি, গরু, ছাগল ইত্যাদি। এই সমস্ত নিয়ে হচ্ছে আমাদের পরিবেশ। তাহলে পরিবেশের সংজ্ঞা আমরা কি জানতে পারলাম, জীব ও তাদের চারপাশে অজীব জগতের সমষ্টি, যা জীবন ধারণের জন্য প্রয়োজনীয়।
মানে আমাদের চারিপাশে তো নানান ধরনের জীব আছে আর অজীবও আছে। যেমন জীব ধরো হচ্ছে, উদাহরণ দিলে বুঝতে পারবে, গরু, ছাগল, পাখি, ঘোড়া ইত্যাদি, এগুলো হচ্ছে জীব, লিভিং অর্গানিজম। আর নন লিভিং অর্গানিজমও কিছু আছে যেগুলোর মধ্যে জীবন নেই, যেমন ধরো চেয়ার, টেবিল, পাখা, ঠিক আছে। এইগুলো, এই সব কিছু নিয়ে একসাথে আমরা সেটাকে বলি এনভায়রনমেন্ট বা পরিবেশ। হ্যাঁ, এখানে সেটাই বলেছে, জীবমণ্ডল, জলমণ্ডল, বায়ুমণ্ডল, ভূমিমণ্ডল, এই সমন্বয়ে গঠিত হচ্ছে আমাদের পরিবেশ। সেটা প্রাকৃতিকও হতে পারে, আবার মনুষ্য সৃষ্টও হতে পারে। আর এর পরিবর্তনের জন্য পরিবেশ প্রভাবিত হতে থাকে। পরিবেশের ভারসাম্য বজায় রাখা টেকসই উন্নয়নের জন্য জরুরি। তো এরপর কি বলছে, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর ও তাদের বিস্তারিত আলোচনা। হ্যাঁ, আমরা যে পরিবেশে বাস করছি তার মধ্যে একটা বায়ুমণ্ডল আছে। তো সাধারণত দেখো হাওয়া বয়ে চলে, বায়ু বয়ে চলে সাধারণত। সেই উপরের স্তরগুলোকে আমরা বলি বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল হলো পৃথিবীকে ঘিরে থাকা গ্যাসীয় একটা আবরণ। মানে আমরা এই যে স্পেসে বসবাস করছি তার উপরে আকাশ পর্যন্ত গোটা পৃথিবীটা কিছু গ্যাসীয় আবরণ চাদরের মতো দেওয়া থাকে, সেটা নিয়ে গঠিত হচ্ছে আমাদের পৃথিবী। যা এই চাদরগুলো না থাকলে আমাদের জীবন ধারণে প্রচুর অসুবিধা হবে বা জীবন রক্ষা করা সম্ভব হবে না। সাধারণত এই বায়ুমণ্ডলে নানা রকমের গ্যাসীয় আবরণ থাকে বা নানা রকমের গ্যাস ঘুরে বেড়ায়, যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না। তার মধ্যে তার বেশিরভাগটাই জুড়ে আছে নাইট্রোজেন। নাইট্রোজেন বায়ুমণ্ডল প্রায় 78%, মানে 78% জুড়ে নাইট্রোজেন আছে। আর বাকি অক্সিজেন আছে 21%, আর অন্যান্য গ্যাস আছে 1%। ঠিক আছে, টোটাল 100%। নানা অন্যান্য গ্যাস যেমন ধরো হাইড্রোজেন, ঠিক আছে, সালফার, ঠিক আছে। বায়ুমণ্ডলের স্তর, এবার এই বায়ুমণ্ডল আছে, বললাম না চাদরের মতো কিছু আস্তরণ আছে, স্তর আছে, সে কিছু স্তর আছে, তাদের নানা নানা বিভিন্ন নাম আছে। তো প্রথম স্তরটা হচ্ছে, 5টা স্তর আছে প্রধানত, আর একটা আছে ওজোন স্তর, ওটাকে আমরা আলাদাভাবে আলোচনা করব। তো প্রথম স্তরটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এটি পৃথিবীপৃষ্ঠ থেকে 8 থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। মানে বায়ুমণ্ডলের প্রথম স্তর এটা, 8 থেকে 18 কিলোমিটার পর্যন্ত এই স্তরটা বিস্তীর্ণ থাকে। মানে ভূমিপৃষ্ঠ থেকে 8 কিলোমিটার থেকে এই স্তরটি শুরু হয় আর 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আমাদের আবহাওয়া ও জলবায়ুর প্রধান পরিবর্তন এখানে ঘটে। মানে আবহাওয়া আর জলবায়ুর যে পরিবর্তনটা দেখতে পাই আমরা হাওয়ার মাধ্যমে, আবহাওয়ার যে হাওয়া বইছে, লু, আঁধি ইত্যাদি এই স্তরের মাধ্যমে হয়। এখানে তাপমাত্রা উচ্চতার সাথে কমতে থাকে। যত উচ্চতা বাড়বে তত তাপমাত্রাটা কমবে। এই স্তরে 1 কিলোমিটার প্রায় 6.5 ডিগ্রি, মানে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পায়, উষ্ণতা হ্রাস পায়। ওকে, প্রায় সব জলবায়ু ঘটনা, যেমন বৃষ্টি, ঝড়, বজ্রপাত, যেমন হচ্ছে বাজ পড়া বলি আমরা যেটা, তারপরে বৃষ্টি পড়ে, এই স্তরের মাধ্যমে ঘটে। তাহলে এখানে একটা শর্ট কোশ্চেন করতে পারে যে কোন স্তরে ঝড় বৃষ্টি হয়, সেটা হয়ে যাবে ট্রোপোস্ফিয়ার। ঠিক আছে, আর কোশ্চেন এটাও করতে পারে যে ট্রোপোস্ফিয়ার কত কিলোমিটার থেকে কত কিলোমিটার পর্যন্ত বিস্তীর্ণ। 8 থেকে 18 কিলোমিটার পর্যন্ত তোমরা সহজেই বলতে পারবে। ঠিক আছে, আর একটা কোশ্চেন বলে দিই এখান থেকে হতে পারে। ঠিক আছে, আমরা কনসেপ্টের সাথে সাথে কি কোশ্চেন হতে পারে সেগুলো আলোচনা করতে থাকবো, তাহলে তোমাদের
পড়তে সুবিধা হবে আর কনসেপ্ট একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে। ঠিক আছে, এই কোশ্চেনটা হচ্ছে পরিবেশে কত শতাংশ নাইট্রোজেন পাওয়া যায়। ঠিক আছে, দিয়ে দিতে পারে কোশ্চেনটা, এমসিকিউতেও দিতে পারে। সেটা অ্যান্সারটা হচ্ছে 78% বা 78%। পরবর্তীতে যাওয়া যাক। এরপরে 2 নম্বর যেই স্তরটা আছে বায়ুমণ্ডলের সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এটি ট্রোপোস্ফিয়ারের ওপরে অবস্থিত। তাহলে 18 কিলোমিটার পর্যন্ত ছিল ট্রোপোস্ফিয়ার, তারপরে শুরু হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। 18 থেকে 50 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তীর্ণ হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে ওজোন স্তর অবস্থিত, বললাম না ওজোন লেয়ার। এই স্তরের মধ্যেই ওজোন স্তরটা অবস্থান করে। এই ওজোন স্তরের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা আমরা ডিটেলসে আলোচনা করব। এই ওজোন স্তরটা আমাদের অতিবেগুনি রশ্মি থেকে, ইউভি রশ্মি যেটাকে বলি আমরা, সেটা থেকে আমাদেরকে প্রোটেক্ট করে। ওই অতিবেগুনি রশ্মিটা আমাদের শরীরের ত্বকের জন্যে খুবই ক্ষতিকারক। ত্বকে লাগলে ক্যান্সারের মতো ক্ষতিকারক রোগ আমাদের স্কিনে হতে পারে। ওই ওজোন স্তরটা ওই অতিবেগুনি রশ্মিটাকে আসতে দেয় না আমাদের পৃথিবী পৃষ্ঠে। ঠিক আছে, ওই ওজোন স্তরে ওজোন গ্যাস পাওয়া যায়, যেটা সংকেত হচ্ছে O3। এখানে তাপমাত্রা উচ্চতার সাথেই বৃদ্ধি পায়, মানে এখানে যত উচ্চতা বাড়বে তত তাপমাত্রাটা বৃদ্ধি পাবে। আমরা ট্রোপোস্ফিয়ারে কি দেখেছিলাম, যত উচ্চতা বাড়ছিল তত তাপমাত্রা কি হচ্ছিল, কমে যাচ্ছিল। কিন্তু এখানে উচ্চতা যত বাড়বে তত তাপমাত্রাটা বাড়বে। ঠিক আছে, জেট বিমান সাধারণত এই স্তর দিয়ে ওড়ে, কারণ এখানে আবহাওয়ার পরিবর্তন কম। এই একমাত্র স্তর যেখানে আবহাওয়ার পরিবর্তন প্রায় হয় না বললেই চলে, এই স্তরে জেট বিমান চলে। তাহলে এখানে একটা কোশ্চেন হতে পারে যে কোন স্তরে, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলে? অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, তারপরে 3 নম্বর যে স্তরটা আছে সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। এটি প্রায় 50 থেকে 80 কিমি পর্যন্ত বিস্তৃত। স্ট্র্যাটোস্ফিয়ার শেষ হয় 50 কিলোমিটারে, আর এটা শুরু হয় 50 কিলোমিটারে, বিস্তীর্ণ হচ্ছে 80 কিলোমিটার পর্যন্ত। তারপরে এখানে উচ্চতার সাথে তাপমাত্রা কমতে থাকে, আবার কিন্তু চেঞ্জ হয়ে গেল। উচ্চতার সাথে সাথে তাপমাত্রা স্ট্র্যাটোস্ফিয়ারে বাড়ছিল, কিন্তু মেসোস্ফিয়ারে তাপমাত্রা কমে যাবে। এটি বায়ুমণ্ডলের শীতলতম স্তর। ঠিক আছে, সবথেকে ঠান্ডা স্তর হচ্ছে এটা মেসোস্ফিয়ার। এখানে উষ্ণতা প্রায় -90°C পর্যন্ত হয়। ঠিক আছে, এখানে কোশ্চেন হতে পারে যে বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তর কোনটি? অ্যান্সার হবে মেসোস্ফিয়ার। উল্কাপিণ্ড বা উল্কা এই স্তরে প্রবেশ করে ও জ্বলতে থাকে, যার ফলে আমরা উল্কাপতন বা টুটে পড়া তারা দেখতে পাই। মানে কি, এখানে উল্কাপাত হয়, এই স্তরেই সাধারণত উল্কা জ্বলতে থাকে ও উল্কা পতন হয়। তাহলে এখানে এটাও বলতে পারে যে কোন স্তরে উল্কাপাত দেখা যায়, তাহলে অ্যান্সারটা হবে মেসোস্ফিয়ার। তারপরে নেক্সট হচ্ছে 4 নম্বর স্তর থার্মোস্ফিয়ার। এটি প্রায় 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে তাপমাত্রা খুবই বেশি হতে পারে, তাহলে এই স্তরের তাপমাত্রা বেশি, প্রায় 1500°C, তার বেশি হতে পারে, কারণ এটি সূর্যের বিকিরণ, যে সূর্যের যে বিকিরণ রশ্মি হয় সেটা শোষণ করে। এই স্তরে আয়নোস্ফিয়ার অবস্থিত, যা রেডিও সংকেত প্রতিফলিত করে ও বেতার যোগাযোগ সহায়তা করে। তাহলে এখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হতে পারে যে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বা রেডিও রশ্মি প্রতিফলিত হয়, সেটা অ্যান্সার হবে থার্মোস্ফিয়ারে। এটা কত নম্বর স্তর? 4 নম্বর স্তর। ঠিক আছে, তারপরে আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল যে স্তরটা সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এটি 500 কিলোমিটার থেকে চাঁদ পর্যন্ত বিস্তৃত।
500 কিলোমিটার থেকে শুরু এবং চাঁদ যতদূর পর্যন্ত ততদূর পর্যন্ত এর বিস্তৃত অঞ্চল। এখানে বায়ুর ঘনত্ব অত্যন্ত কম থাকে এবং ধীরে ধীরে সেটা মহাশূন্যে মিশে যায়, মানে ইউনিভার্সে মিশে যায়। ঠিক আছে, মহাশূন্য বলা হয় যেটাকে, ততদূর পর্যন্ত মিশে যায়। কৃত্রিম উপগ্রহ সাধারণত এই স্তরে অবস্থান করে। যে কৃত্রিম উপগ্রহগুলো পাঠানো হয় স্যাটেলাইট, সেই স্যাটেলাইটগুলো এই স্তরে অবস্থান করে। যেমন আমাদের বিখ্যাত সংস্থা আছে নাসা, ইসরো। ঠিক আছে, দেশের হচ্ছে ইসরো আর আমাদের পৃথিবীর হচ্ছে নাসা। তারা যেই পৃথিবীর ছবি তুলতে, চাঁদের ছবি তুলতে, সূর্যের ছবি তুলতে যে স্যাটেলাইটগুলো পাঠায়, যে বাইরে থেকে মানে পৃথিবীর ভেতর থেকে দেখতে পাবে যে পৃথিবীর বাইরে কি ঘটছে, সেই স্যাটেলাইটগুলো বা উপগ্রহগুলো, কৃত্রিম উপগ্রহগুলো এই স্তরে অবস্থান করে। তাহলে এখান থেকে কোশ্চেন হতে পারে যে কোন স্তরে কৃত্রিম উপগ্রহ অবস্থান করে, সেটা হবে বায়ুমণ্ডলের এক্সোস্ফিয়ারে। ক্লিয়ার? তো এখান থেকে কিছু কি পয়েন্টস তোমাদেরকে বলে রাখি, তোমাদের সাধারণত শর্ট কোশ্চেন করতে এগুলো কাজে লাগবে বা ভালোভাবে বুঝতে সহায়তা করবে। এটা হচ্ছে এই স্তরের ট্রোপোস্ফিয়ার, আবহাওয়া জলবায়ুর পরিবর্তনের প্রধান স্তর। এখানে মেন কোশ্চেনটা হচ্ছে এখানে আবহাওয়া আর জলবায়ু পরিবর্তন হয়। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, এটাও ওজোন স্তর রয়েছে এর মধ্যে, বললাম ইউভি রশ্মি শোষণ করে ওজোন স্তর, ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে আমাদেরকে বাঁচায়। 3 নম্বর হচ্ছে মেসোস্ফিয়ার, উল্কাপতনের স্থান এবং সবচেয়ে ঠান্ডা স্তর। এখানে সব থেকে বেশি ঠান্ডা, মানে তাপমাত্রা সব থেকে বেশি কম, আর এখানে উল্কাপতন হয় এই স্তরে। তারপর হচ্ছে থার্মোস্ফিয়ার, অত্যন্ত উত্তপ্ত জায়গা এবং রেডিও যোগাযোগে সাহায্য করে, মানে রেডিও রশ্মি এখান থেকে বিকিরণ হয় থার্মোস্ফিয়ারে। তারপর 5 নম্বর হচ্ছে এক্সোস্ফিয়ার, মহাশূন্যের সাথে সংযোগ স্থাপনকারী স্তর। আর কি বললাম, যে কৃত্রিম উপগ্রহ এই স্তরে অবস্থান করে, স্যাটেলাইট। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। বিভিন্ন স্তরগুলো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এই স্তরগুলো থেকে কিছু কিছু শর্ট কোশ্চেন হতে পারে বা 1 নম্বরের কোশ্চেন হতে পারে। ঠিক আছে, যেটুকু পড়ালাম সেটুকু তোমরা একবার দেখে নেবে ভালো করে। আর তোমাদের টেক্সট বইটা তোমরা একবার করে রিডিং দিয়ে আসবে। ফার্স্ট 2 পেজ তোমরা রিডিং দিয়ে আসবে, তাহলে তোমাদের এখানে যেটুকু পড়াবো সেটুকু রিলেট করতে সুবিধা হবে ও খুব ইজিলি বুঝতে পারবে। সো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট পার্টে বা নেক্সট লেকচারে। সো পড়তে থাকো।